এই যে COOH মূলক, এই মূলকযুক্ত জৈব যৌগকে বলা হয় জৈব অ্যাসিড। আচ্ছা, এখন আমরা জৈব অ্যাসিডের সাধারণ প্রস্তুতি দিয়ে শুরু করি। জারণ দ্বারা। আচ্ছা, জারণ মানে নর্মালি অক্সিজেন সংযোজন অথবা হাইড্রোজেন বিয়োজন। আচ্ছা, অক্সিজেন সংযোজন আমরা অ্যালকোহল অথবা অ্যালডিহাইডকে অক্সিজেন সংযোজনের মাধ্যমে জৈব অ্যাসিড তৈরি করতে পারি। আচ্ছা, আগে অ্যালকোহল যেমন CH3 CH2OH অথবা CH3 CHO, ইথানল অথবা ইথানলডেহাইড, এই দুইটাকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড অথবা কোনো অন্য যে কোনো অ্যাসিডের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ দ্বারা বিক্রিয়া করি, তাহলে ওই বিক্রিয়ার মাধ্যমে যে পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিডীয় পরিবেশে বিক্রিয়াতে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়, সেই জার্মান অক্সিজেনের সাথে এই অ্যালকোহল অথবা অ্যালডিহাইড বিক্রিয়া করে জৈব অ্যাসিড তৈরি করে। আচ্ছা, সেটা আমরা দেখি এখানে। আসো, এখানে দেখতে পাচ্ছ বিক্রিয়াটা প্রথমে এক ধাপে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করছে এবং অ্যালডিহাইড সেকেন্ড ধাপে আবার জার্মান অক্সিজের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড তৈরি করছে। সো এই বিক্রিয়াটা অ্যালডিহাইডই আছে এখানে। সো এক ধাপে এটা অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার আসো পার্শ্ব শিকলের জারণ। পার্শ্ব শিকলের জারণ বলতে এই যে টলুইন, এখানে মেইন যৌগের মেইন বলয়টা হচ্ছে এই বেনজিন বলয় এবং এখানে পার্শ্ব শিকলটা হচ্ছে CH3 মূলকটা। এই CH3 মূলকের জারণ থেকে আমরা এই বেনজোইক অ্যাসিড তৈরি করা শিখবো। সেটা হচ্ছে সেজন্য আমাদের যে মূলত এই টলুইনকে যার সাথে বিক্রিয়া সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় যে তোমার জার্মান অক্সিজেন উৎপন্ন হবে, সেই জার্মান অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করে বেনজোইক অ্যাসিড তৈরি করবে। এখানে খেয়াল রাখতে হবে তোমার জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি ক্ষারীয় ব্যবহার করা হয় তাইলে এটা পাওয়া যাচ্ছে, কিন্তু ক্রোমাইল ক্লোরাইড বা আরও কিছু কিছু জারক আছে যেগুলোর সাথে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি জৈব অ্যাসিড পাবো না। সো এখানে নির্দিষ্ট তোমার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার যে কোনো অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে সেই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইল উৎপন্ন হয়। এই অ্যালকাইল সায়ানাইডকে যদি অম্লীয় পরিবেশে পানির সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে এই অ্যালকাইল সায়ানাইড বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে মেইনলি। তাইলে তোমার যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া দেবে, তবে অবশ্যই অম্লীয় পরিবেশ হতে হবে। এই অম্লীয় পরিবেশ তুমি যদি এটা মিস করো, এই H+টা মিস করো, তাহলে এই বিক্রিয়াটা আর হবে না। দেন এরপরে যে প্রস্তুতিটা আমরা শিখবো সেটা হচ্ছে গিগনার বিকারক থেকে। আচ্ছা, গিগনার বিকারক বলতে তোমরা আগে গিগনার বিকারক সাথে পরিচিত আছো। গিগনার বিকারক হচ্ছে RMgX, অর্থাৎ যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয় সেটা হচ্ছে গিগনার বিকারক। আচ্ছা, গিগনার বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যে কোনো একটা গিগনার বিকারক ধরলাম, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এর সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই, কার্বন ডাইঅক্সাইড মেনলি কীরকম, এই তো একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন। আচ্ছা, এখানে দেখো এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক। এখানে দেখো যে এই অক্সিজেন তড়িৎ বেশি হওয়ার কারণে এই পাই বন্ধনের ইলেকট্রন নিচের দিকে টেনে নেবে, তাহলে অক্সিজেনের ডেল্টা মাইনাস হয় এবং এই কার্বনটা হয় ডেল্টা প্লাস। সো এই মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের ঋণাত্মক অংশ, অর্থাৎ ঋণাত্মক অংশটা হচ্ছে
এই যে মিথাইল মাইনাসটা এইটা এসে এর সাথে যুক্ত হবে, তাহলে বিক্রিয়াটা কীরকম হয়, CH3 C, তাহলে এই অক্সিজেনটা ঋণাত্মক হয়ে থাকলো ও মাইনাস, এই ও মাইনাসের সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা এই গ্রিগনেট বিকারকের পজিটিভ অংশ, এই পজিটিভ অংশ এসে এর সাথে যুক্ত হবে, তাইলে MgI। এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। একে যদি তুমি এখন আর্দ্র করো তাইলে এই ম্যাগনেসিয়াম আয়োডাইড হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। মোটামুটি জারণ, সায়ানাইড বা নাইট্রাইল থেকে এবং গ্রিগনেট বিকারের 3 পদ্ধতিতেই তুমি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারো। এখানে একটা বিষয় খেয়াল করে আমরা বলতে ভুল হতে পারে, সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বলা হবে নিউক্লিওফিলিক বিক্রিয়া অর্থাৎ কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। এখানে এই যে কার্বন পজিটিভ হওয়ার কারণে এই কার্বনের পজিটিভ অংশে মিথাইল মাইনাস, যেটা মিথাইল মাইনাস হচ্ছে তোমার CH3 মাইনাস আয়নটা এর সাথে বিক্রিয়া করবে, যুক্ত হবে, সো এটা নিউক্লিওফিলিক বিক্রিয়া। আর মেইনলি যদি কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইলেকট্রোফিলিক, ওই নিউক্লিওফিলিক না। জৈব অ্যাসিডের বিক্রিয়া বলতে আমরা কয়েক ধরনের বিক্রিয়া বুঝবো। ফার্স্টলি সেটা হচ্ছে তোমার এই যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল মূলকের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। আর একটা হচ্ছে OH অর্থাৎ হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং থার্ডটা হচ্ছে এই পুরো কার্বক্সিল যে মূলক আছে এই কার্বক্সিল মূলকের মোটামুটি 3 প্রকার বিক্রিয়া হয়ে থাকে, আমরা স্টেপ বাই স্টেপ শিখে আসো। আচ্ছা, ফার্স্টে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমার মেইনলি অজৈব অ্যাসিডের মতোই, জৈব অ্যাসিডকে যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া দিলে সেই ধাতু এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতব লবণ তৈরি করে। যেমন যদি আর এই কার্বক্সিলিক অ্যাসিডকে সোডিয়ামের সাথে বিক্রিয়া দেওয়া হয় তাইলে সোডিয়াম অ্যালকানাইড তৈরি হবে এবং হাইড্রোজেনটা বের হয়ে যাবে। আচ্ছা, এবং অথবা যদি তোমার সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়ে যে কোনো একটা ক্ষারের সাথে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, সেম বিক্রিয়া দিবে। দেখো, দুই ক্ষেত্রে খেয়াল করো, এখানে সোডিয়াম এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জাস্ট এই অক্সিজেনের সাথে সোডিয়ামটা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, দেন আসো OH মূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে একটা বিষয় জেনে রাখো, এই জৈব অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপিত করে যে উৎপাদগুলো পায় সেই উৎপাদ সমূহকেই বলা হয় জৈব অ্যাসিডের জাতক। তাহলে জৈব অ্যাসিডের জাতক মেইন কনসেপ্টটা কি, এই OH-কে প্রতিস্থাপিত করবে এবং এই OH-টা প্রতিস্থাপিত হবে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের সাথে প্রতিস্থাপিত হয়ে পানি উৎপন্ন করবে এবং এই হাইড্রোজেনটা যে সাপ্লাই দেবে সেই বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে জাতকটার নাম। এখানে তোমাদের আমি প্রথমে বলছিলাম এটা হচ্ছে জৈব অ্যাসিডের OH মূলক প্রতিস্থাপন বিক্রিয়া। OH মূলকটা একটা হাইড্রোজেনের সাথে বের হয়ে গিয়ে পানি উৎপন্ন করবে। আচ্ছা, হাইড্রোজেন যোগান দিবে কি অ্যামোনিয়া, সো অ্যামোনিয়ার এই হাইড্রোজেনটা OH সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে এবং এই NH2 মূলকটা এর সাথে যুক্ত হবে। তাহলে আমরা উৎপাদটা কি পাচ্ছি দেখো তো, আর CONH2 প্লাস পানি। আচ্ছা, এই যে এই উৎপাদ এটাই হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামাইড জাতক, একে বলা হয় অ্যাসিড অ্যামাইড। তবে একটা বিষয় খেয়াল রাখো, তোমাদের এইখানে রিয়াকশন দেখানোর জন্য বা পরীক্ষার খাতে তোমরা এক স্টেপে করতে পারবা, কিন্তু বিক্রিয়াটা আসলে এক স্টেপে হয় না। বিক্রিয়াটা প্রথমে জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়াম লবণকে তাপ দিলে অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হচ্ছে, এক ধাপে কিন্তু হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে আসো, যদি এই জৈব অ্যাসিডকে যে কোনো একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেওয়া হয়, সো অ্যালকোহলের এই হাইড্রোজেনটা অ্যাসিডের OH-এর সাথে বের হয়ে যাবে, অ্যালকোহলের এই তো অ্যালকোক্সি মূলকটা এসে অ্যাসিডের সাথে যুক্ত হবে, অ্যাসিডের ব্যাগের সাথে যুক্ত হয়ে যে উৎপাদটা তৈরি করে সেটা হচ্ছে আর CO এবং দেখো এই CH2 CH3। সো তোমরা বুঝতেই পারতেছো একটা এস্টার। তাইলে যে কোনো জৈব অ্যাসিডকে যদি আমরা যে কোনো অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিই তাহলে এস্টার পাওয়া যায়। আচ্ছা, এবং তার সাথে যে পার্শ্ব উৎপাদ উৎপন্ন হয় সেটা হচ্ছে পানি। একইভাবে যে কোনো জৈব অ্যাসিডকে যদি অন্য আরেকটা জৈব অ্যাসিডে বিক্রিয়া দেওয়া হয় তাহলে এই জৈব অ্যাসিড থেকে যাবে হচ্ছে OH এবং বাকি এই অ্যাসিড থেকে যাবে হাইড্রোজেন এবং এই অংশ এবং এই অংশ পরস্পর যুক্ত হয়ে যে উৎপাদটা তৈরি করবে সেটা দেখো আর সি এবং এই যে এইটুকু।
তোমরা মনে চিনতে পারছো এই যৌগটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইট, এবং অ্যাসিড অ্যানহাইড্রাইট চেনার সহজ উপায় হচ্ছে এই মূলকটা থাকবে, তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো সিও ও সিও। আচ্ছা, তাহলে যে কোনো দুইটা জৈব অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিড অ্যানহাইড্রাইট উৎপন্ন হবে, পার্শ্ব উৎপন্ন হিসেবে পানি উৎপন্ন হবে। আচ্ছা, যদি যে কোনো অ্যাসিডের সাথে এইচএক্স অর্থাৎ কোনো অজৈব অ্যাসিড অথবা PCl3 পটাশিয়াম ট্রাইক্লোরাইড, পটাশিয়াম পেন্টাক্লোরাইড বা সালফোনিল ক্লোরাইড বিক্রিয়া দেওয়া হয়, তাইলে যে উৎপাদটা পাই সেটা হচ্ছে RCOCl প্লাস পার্শ্ব উৎপাদ হিসেবে থাকতে পারে পানি বা H3PO3 বা POC3 বা SO2। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করো, জৈব অ্যাসিডের এই 4 প্রকার জাতক অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইট, এসিটাইল ক্লোরাইড, বা তোমার যদি ইথানয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হতো তাহলে বলা হচ্ছে ইথানয়িল ক্লোরাইড। এই জাতক সমূহ উৎপন্ন করার সময় একটা কমন উৎপাদ আমরা পাই, সেটা হচ্ছে পানি। সো যে কোনো জৈব অ্যাসিডের জাতক উৎপন্ন করতে হলে পানি পাবো, এবং যদি আমরা জাতক থেকে আবার অ্যাসিডে ব্যাক করতে চাই, রিভার্স আসতে চাই, তাইলে ওই জাতকের সাথে শুধুমাত্র পানির বিক্রিয়া দিলেই আমরা অ্যাসিডটা আবার ব্যাক পাবো। যেমন তুমি যে কোনো অ্যাসিড অ্যামাইডের সাথে যদি পানির বিক্রিয়া দাও, অ্যাসিড উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া উৎপন্ন হবে। যে কোনো এস্টারের সাথে যদি পানির বিক্রিয়া দাও, অ্যাসিড উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। যদি তুমি অ্যাসিড অ্যানহাইড্রাইটের সাথে বিক্রিয়া দাও পানির, তাহলে অ্যাসিড উৎপন্ন হবে, দুইটা অ্যাসিড আলাদা হয়ে যাবে আর কি। একইভাবে যদি তুমি ইথানল ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া দাও, তাহলে কি ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হবে এবং এই অজৈব অ্যাসিডটা সেটা ব্যাক হয়ে চলে আসবে। এটাই। এবার জৈব অ্যাসিডের যে বিক্রিয়াটা শিখবো সেটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্বক্সিল মূলকের বিক্রিয়া। আচ্ছা, কার্বক্সিল মূলকের প্রথম বিক্রিয়াটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার সাথে তোমরা আগেই পরিচিত আছো। আচ্ছা, আমরা সংক্ষেপে বিক্রিয়াটা দেখি। দেখো, যে কোনো জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিডকে যদি নেওয়া হয়, এর সাথে তুমি যে কোনো ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া করাইলে উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, যদি সোডিয়াম ইথানয়েডকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে এক স্টেপে আমরা এই অ্যাসিডের যে কয় কার্বন আছে তার চেয়ে 1 কার্বন কমের হাইড্রোকার্বন, তোমার যেমন এখানে কি সোডিয়াম ইথানয়েড আছে, এখান থেকে পাবো আমরা মিথেন। এটাই। সোডিয়াম কার্বনেট। আচ্ছা, যদি এখানে তোমার নেওয়া হয়তো সোডিয়াম প্রোপানয়েড, তাহলে আমরা পাইতাম ইথেন এবং সোডিয়াম কার্বনেট। সো আমরা যে কয় কার্বনের অ্যাসিড নেই না কেন, তার চেয়ে 1 কার্বন কমের অ্যালকেনটা আমরা পাবো। আচ্ছা, ক্যালসিয়াম লবণের বিয়োজন। আচ্ছা, ক্যালসিয়াম লবণ অর্থাৎ জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ কত রকম হতে পারে? মেইনলি হতে পারে তোমার ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম ইথানয়েড। তাহলে এই দুইটা প্রকার থেকে আমরা শিখব। যদি ক্যালসিয়াম ফরমেটের বিয়োজন করানো হয়, তাহলে এটা মনে রাখবা, ক্যালসিয়াম ফরমেটের বিয়োজনে অলওয়েজ আমরা যে উৎপাদটা পাই সেটা হচ্ছে মিথানেল অর্থাৎ HCHO। আচ্ছা, আমরা দেখি বিষয়টা। ক্যালসিয়াম এখানে দেখো, ক্যালসিয়াম ফরমেটের যে বিয়োজন বিক্রিয়া, সেখানে ক্যালসিয়াম ফরমেটকে যদি তুমি একটা পাত্রে নিয়ে পাতন করো, তাইলে তোমার ক্যালসিয়াম দুইটা ক্যালসিয়াম ফরমেট লবণ থেকে, দেখো একটা ক্যালসিয়াম ফরমেট থেকে এই যে CHO মূলকটা এবং দ্বিতীয় যে লবণটা আছে সেখানের এই যে এই ফরমেট আয়ন থেকে H মূলক হাইড্রোজেনটা নেবে, নিয়ে মিথেনল তৈরি করবে। একইভাবে তোমার দ্বিতীয় যে ফরমেট আয়নটা আছে, দ্বিতীয় ফরমেট আয়নের এই ক্যালসিয়াম থেকে দেখো পূর্বে নেওয়া হয়েছিল CHO, এবার নেবে H, এবং এই ক্যালসিয়াম থেকে পূর্বে নেওয়া হয়েছিল H, এবার নেবে CHO। নেওয়ার পরে তোমার যে উৎপাদটা করবে আরেকটা মিথানল, তাহলে দুইটা মিথানল পাইলাম। এবং দেখো আমার তার সাথে যে ক্যালসিয়ামের বাকি থাকে CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, এবং এখান থেকেও CaCO3। তাহলে আমরা এই ক্যালসিয়াম ফরমেটের পাতনের মাধ্যমে যে উৎপাদটা পাচ্ছি সেটা হচ্ছে মিথানল এবং ক্যালসিয়াম কার্বনেট। সো এটা তোমার মাথায় রাখবে, ক্যালসিয়াম ফরমেট থেকে উৎপাদটা মাস্ট হবে মিথানল। আচ্ছা, যদি ক্যালসিয়াম ফরমেট না নিয়ে এবার আমরা দেখব ক্যালসিয়াম ইথানয়েড নিয়ে বিক্রিয়া। আচ্ছা, ক্যালসিয়াম ইথানয়েড বা ক্যালসিয়াম ফরমেট বাদে অন্য যে কোনো ক্যালসিয়াম লবণের বিক্রিয়ায় তোমার মিথানল
আর হবে না, মিথানলটা ছিল অ্যালডিহাইড, তখন হবে কিটোন। সেটা তোমার যে কয় কার্বনেট তুমি অ্যাসিড নেবা সেই কয় কার্বনের উপর ডিপেন্ড করবে। যদি ক্যালসিয়াম ইথানোয়েট নেওয়া হয় তাহলে 3 কার্বনের কিটোন যেটা সেটা হচ্ছে প্রোপানন উৎপন্ন হবে। আচ্ছা আমরা সেটা বিক্রিয়াটা দেখি এবার আসো। এখানেও একইভাবে এই ক্যালসিয়াম থেকে যদি আমরা CH3CO নেই তাহলে এই ক্যালসিয়াম থেকে অনলি এই CH3 মূলকটা এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে CH3CO CH3 এবং দ্বিতীয় যে ইথানয়েড আয়নগুলো আছে সেখান থেকে এখান থেকে নেবে CH3 এবং এখান থেকে নেবে CH3CO নিয়ে আরেকটা CH3CO CH3 অর্থাৎ দুইটা প্রোপানন তৈরি করবে এবং বাদ বাকি থাকতেছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, দুইটা ক্যালসিয়াম কার্বনেট। সো 2 অণু ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম ফরমেটের বিয়োজনের মাধ্যমে পাই আমরা মিথানল এবং ক্যালসিয়াম ফরমেট বাদে অন্য যে কোনো যদি ক্যালসিয়াম লবণ নেওয়া হয়, যদি একটাই ক্যালসিয়াম লবণ নেওয়া হয় তাহলে পাবো হচ্ছে আমরা কিটোন। যেমন ক্যালসিয়াম ইথানয়েট নেওয়া হলে পাচ্ছি প্রোপানন। এবং এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেটের সাথে অন্য যে কোনো ক্যালসিয়াম লবণের বিক্রিয়া। এখানে উৎপাদটা দেখো, এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতেছি কি ক্যালসিয়াম লবণের যে কোনো একটা ক্যালসিয়াম লবণ থেকে CO মূলকটা নেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ক্যালসিয়াম লবণ থেকে CO মূলকটা নেওয়া হচ্ছে না। এখানেও তাই, এখান থেকে তো আমরা এই ক্যালসিয়াম লবণ থেকে CO মূলক সহ হাইড্রোজেনটা নিই, তাহলে এখানের CO মূলকটা নিব না, আমরা নেব শুধু মিথাইল মূলকটা। তাইলে উৎপাদটা হবে CH3CHO। একইভাবে যদি এই কার্বন থেকে আমরা কি আগে CO মূলকটা নিয়েছিলাম তাহলে আর আবার আমরা CO মূলকটা নিব না, তাহলে এখানে নিব জাস্ট H এবং এখানে নিব CH3CO, তাহলে এখানে উৎপাদটা হবে CH3COH অর্থাৎ CH3CHO একই উৎপাদী। তাহলে আমরা দুইটা ইথানল পাচ্ছি এবং 2 অণু ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। তাহলে বিষয়টা খেয়াল করো, যদি ক্যালসিয়াম মিথানোয়েট বিক্রিয়ার মধ্যে উপস্থিত থাকে অর্থাৎ ক্যালসিয়াম মিথানোয়েট বিয়োজন বিক্রিয়ায় ক্যালসিয়াম মিথানোয়েটটা উপস্থিত থাকে তাহলে কিন্তু অ্যালডিহাইড আসতেছে। যদি ক্যালসিয়াম মিথানোয়েট না থাকে তাহলে কিটোন আসতেছে। যেহেতু এখানে ক্যালসিয়াম মিথানোয়েটের সাথে আমরা ক্যালসিয়াম ইথানোয়েটের বিক্রিয়া দিছি তাহলে 1 কার্বনের যে তোমার অ্যালডিহাইড ছিল মিথানল ওইটা নিয়ে এসে আসতেছে এখানে 2 কার্বনের অ্যালডিহাইড অর্থাৎ ইথানল। আচ্ছা এই বিক্রিয়া, আচ্ছা এই পর্যন্ত ছিল তোমাদের জৈব অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা এবার আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে জৈব অ্যাসিডের জাতক সমূহের বিক্রিয়া। আর সবগুলো আমরা একটা ছকের মাধ্যমে শিখি। জাতক সমূহের বিক্রিয়া পড়ার আগে তোমরা আগে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে জাতক সমূহের শক্তির ক্রম। আচ্ছা তোমার জৈব অ্যাসিডের 4টা জাতক ছিল, অ্যালকানোইল ক্লোরাইড, অ্যালকানোইল অ্যানহাইড্রাইড, তারপর তোমার এস্টার এবং অ্যাসিড অ্যামাইড। এই 4টার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে RCOCl অর্থাৎ অ্যালকানোইল ক্লোরাইড। তার চেয়ে একটু কম শক্তিশালী হচ্ছে অ্যালকানোইল অ্যানহাইড্রাইড, তার চেয়ে একটু কম হচ্ছে এস্টার। এই এস্টারের সমান শক্তি হচ্ছে তোমার অ্যাসিডের, অর্থাৎ অ্যাসিডের যে শক্তি সেই সমান শক্তি সম্পন্ন হয় হচ্ছে এস্টার, এবং তার চেয়েও কম একদম সর্বনিম্ন হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আচ্ছা এই শক্তি দিয়ে আমরা কি করব? আচ্ছা তার আগে আমরা আরেকটি বিষয় জেনে রাখি, জাতকদের শক্তি বেশি, অর্থাৎ জাতকদের শক্তি দেখো নর্মালি এই 3টা জাতকের শক্তি অ্যাসিডের চেয়ে বেশি হয় এবং এদের কিন্তু এদের ধর্ম একই রকম, তাই অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ তুমি এই 4টা জাতককেই অ্যাসিডের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবে। অ্যাসিড যে বিক্রিয়া দেয় ওই একইভাবে একই বিক্রিয়া এই অ্যাসিডের জাতক সমূহ দিবে। অর্থাৎ অ্যাসিড থেকে তুমি যেভাবে অ্যাসিড অ্যামাইড পাইছিলা সেই একইভাবেই উচ্চতর যে কোনো জাতক থেকে তুমি অ্যাসিড অ্যামাইড পাবো। অর্থাৎ অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে আমি অ্যাসিড অ্যামাইড পেয়েছিলাম। সো একইভাবে তুমি এই অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকানোইল ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তাহলে অ্যাসিড অ্যামাইড পাওয়া যাবে। তুমি যদি অ্যানহাইড্রেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তুমি অ্যাসিড অ্যামাইড পাবা। যদি তুমি এস্টারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও অ্যাসিড অ্যামাইড পাবা। একইভাবে তুমি যদি এটার সাথে অ্যাসিডের বিক্রিয়া দাও অ্যানহাইড্রেট পাবা। যদি তুমি এটার সাথে দাও বিক্রিয়া, তো এস্টারের সাথে তুমি অ্যাসিডের বিক্রিয়া দাও, যেমন একটা অ্যাসিডের বিক্রিয়া দাও, তুমি অ্যানহাইড্রেটটা পাবা না। এটাই তোমার শক্তি, এই শক্তির ক্রমটা এখানেই কাজে লাগবে। তুমি যে কোনো উচ্চ শক্তি থেকে নিম্নতর শক্তির যে কোনো জাতকে যেতে পারবা, কিন্তু নিম্নতর শক্তির জাতক থেকে তুমি উচ্চতর শক্তিতে আসতে পারবা না। এটা হচ্ছে কথা। আচ্ছা এসব আমরা একটা ছকের মাধ্যমে সবগুলো বিক্রিয়া শিখি। আচ্ছা আমরা একটু রিভিশন দিয়ে দেখি। অ্যাসিড থেকে ফার্স্টলি এইটাতে আসলাম, অ্যাসিড থেকে অ্যালকানোইল ক্লোরাইড কীভাবে পাই আমরা? HCl বা PCl3 বা PCl5 বা SOCl2। আবার যদি এইটা থেকে অ্যালকানোইল ক্লোরাইড থেকে যদি আমরা এসিডে ব্যাক করতে চাই তাহলে অম্লীয় পরিবেশে পানির সাথে বিক্রিয়া দিলেই আমরা এসিডটা ব্যাক পাবো। একইভাবে যদি অ্যানহাইড্রাইড চাই তাহলে যে কোনো একটা এসিডের সাথে বিক্রিয়া দিতে হবে। এবং এই বিক্রিয়ার পরিবেশটা রাখবে P2O5 পটাশিয়াম পেন্টঅক্সাইড।
এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ধর্মটা তোমরা জানোই, সেটা হচ্ছে এটা এক নিরোধক, অর্থাৎ অ্যাসিড থেকে পানি শোষণ করার মাধ্যমে একটা অ্যাসিড অ্যানহাইড্রেট তৈরি করবে। আচ্ছা, যদি অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে আবার আমরা অ্যাসিডে ব্যাক হইতে চাই, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে পানির বিক্রিয়া দিলেই অম্লীয় পরিবেশে যদি তোমরা আর্দ্র বিশ্লেষণ করো, তাইলে আবার ওই দুইটা অ্যাসিড ব্যাক হয়ে চলে আসে। আচ্ছা, আবার দেখো যদি অ্যাসিড থেকে এস্টার পাইতে চাই, তাহলে কি অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া দিব যে কোনো অ্যালকোহলের, এবং এস্টার থেকে যদি আমরা অ্যাসিডে ব্যাক হতে চাই, সেই এস্টারকে তুমি যে কোনো অম্লীয় পরিবেশে পানির সাথে বিক্রিয়া দিলেই আর্দ্র বিশ্লেষণ হয়ে অ্যাসিডটা ব্যাক হয়ে চলে আসবে। আবার একইভাবে আমরা অ্যামাইড পাবো, অ্যাসিড অ্যামাইড পাবো হচ্ছে অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায়, এবং অ্যাসিড অ্যামাইডের সাথে পানির বিক্রিয়া দিলেই আবার পূর্বের অ্যাসিডটি চলে আসবে। আচ্ছা, এগুলো তো আমরা আগে শিখছিলাম, অ্যাসিডের জাতক তৈরি করা এবং জাতক থেকে অ্যাসিডে ব্যাক করা। এবার অ্যাসিডের জাতক সমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর শিখবো। আচ্ছা, জাতক সমূহের মধ্যে কোনটা শক্তি সবচেয়ে বেশি? তোমরা আগে দেখছো এটা শক্তি সবচেয়ে বেশি। তো তুমি এই অ্যালকাইল ক্লোরাইড থেকে তুমি যে কোনো জাতকে যাইতে পারবা। আচ্ছা, দেখা যাক, প্রথমে আমরা অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যানহাইড্রেট তৈরি করি। অ্যাসিড থেকে অ্যাসিড অ্যানহাইড্রেট তৈরি করার জন্য আমার দরকার ছিল অন্য যে কোনো একটা অ্যাসিড। তাহলে এই অ্যাসিড হ্যালাইডের সাথে যদি আমরা যে কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া অথবা অ্যাসিডের যে কোনো জাতকের বিক্রিয়া দিই, অর্থাৎ আর প্রাইম COOH, অথবা তুমি অ্যাসিড না যদি তুমি এস্টারের বিক্রিয়া দাও অথবা তুমি অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া দাও, তাহলে কি সেম তোমার এই অ্যাসিড অ্যানহাইড্রেটটা ব্যাক হয়ে চলে আসবে। অর্থাৎ যে কোনো অ্যাসিডের জাতকের সাথে যদি অন্য আরেকটা অ্যাসিড অথবা অ্যাসিডের জাতকের বিক্রিয়া দাও, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেট পাওয়া যাবে। কিন্তু তুমি অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে অ্যাসিড হ্যালাইডে ব্যাক করতে পারবে না, কারণ অ্যাসিড অ্যানহাইড্রেটের চেয়ে অ্যাসিডের শক্তি বেশি। আচ্ছা, অ্যাসিড হ্যালাইড থেকে এবার আমি এস্টার তৈরি করব। তাহলে এস্টারের জন্য কি দরকার ছিল? অ্যাসিড থেকে এস্টার তৈরি করার জন্য একটা অ্যালকোহলের দরকার ছিল। তাহলে অ্যাসিড হ্যালাইড থেকে এস্টার চাই, তাহলেও একইভাবে আমি যে কোনো একটা অ্যালকোহলের সাথে অ্যাসিড হ্যালাইডে বিক্রিয়া দিব, তাহলে এস্টার পাওয়া যাবে। আচ্ছা, এবার আমি চাচ্ছি অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড অ্যামাইড। আচ্ছা, অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইড কীভাবে তৈরি করেছিলাম? অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়েছিলাম। তাহলে অ্যাসিড হ্যালাইডের সাথেও যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিই, অ্যাসিড অ্যামাইড পাবো। সো তুমি জৈব অ্যাসিড একটা জাতক অ্যাসিড হ্যালাইড থেকে অন্য জাতক সমূহ পাওয়ার বিক্রিয়া শিখলা। এবার আসো দ্বিতীয় অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে অন্য জাতক সমূহ। সেম দেখো, অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে আমরা অ্যাসিড হ্যালাইডে ব্যাক করতে পারবো না, কিন্তু অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে অন্য যে দুই জাতক আছে এর চেয়ে কম শক্তি সম্পন্ন, সেটা হচ্ছে এস্টার এবং অ্যাসিড অ্যামাইড, এই দুটোতে যেতে পারবো। আচ্ছা, এস্টার কীভাবে যাবো? দেখো, অ্যাসিড থেকে এস্টার পাইছিলাম অ্যালকোহলের সাথে বিক্রিয়া, একইভাবে অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে যদি আমি যে কোনো একটা অ্যালকোহলের বিক্রিয়া দিই, তাহলে আমরা ওই এস্টারটা পাচ্ছি। আবার অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে যদি আমরা অ্যাসিড অ্যামাইড পাইতে চাই, তাহলে কি হচ্ছে? জাস্ট অ্যামোনিয়ার বিক্রিয়া দিব। আবার এরপরে শক্তির ক্রম অনুযায়ী এরপরে যে জাতকটা আছে সেটা হচ্ছে এস্টার। এস্টার থেকে শুধুমাত্র আমরা অন্য আরেকটা জাতক একটাই পাই, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। সো এস্টারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলেই আমরা অ্যাসিড অ্যামাইডটা পাচ্ছি, এবং অ্যাসিড অ্যামাইডটা যেহেতু শক্তিক্রমে সর্বনিম্ন পজিশনে আছে, সো অ্যাসিড অ্যামাইড থেকে আমরা উচ্চতর অন্য কোনো জাতকে যেতে পারবো না। সো এই একটা ছকের মাধ্যমে প্রায় তুমি এই অ্যাসিডের জাতক সমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর সমূহ শিখতে পারলা। এবার আসো আমরা অ্যাসিডের জাতক সমূহের বিক্রিয়াগুলোও শিখে নিই। অ্যাসিডের জাতক সমূহের বিক্রিয়া পড়ার আগে আমরা অ্যাসিডের কয়েকটা বিক্রিয়ার সাথে পরিচিত হই। আচ্ছা, অ্যাসিডের এই বিক্রিয়ার সাথে তোমরা আগে থেকে পরিচিত আছো। যে কোনো অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে ওই অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে। আচ্ছা, যদি তোমরা অ্যাসিডের সাথে, এবার আমরা দেখো অ্যাসিডের এই দুইটা বিক্রিয়া হচ্ছে অ্যাসিডের বিজারণ বিক্রিয়া। যদি অ্যাসিডের সাথে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রাইড এই বিজারকের সাহায্যে বিজারণ করো, তাইলে তোমার দুই স্টেপে, প্রথম স্টেপে হবে হচ্ছে অ্যালডিহাইড, এবং এই বিক্রিয়া নিয়ন্ত্রিত না, তাই আবার তোমার বিজারিত হয়ে তোমার সেকেন্ড স্টেপে উৎপন্ন হবে অ্যালকোহল আর CH2OH। কিন্তু যদি আমরা এই নিয়ন্ত্রিত পরিবেশের বিজারণ করি, অর্থাৎ প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এটা হচ্ছে একটা, তো একে বলা হচ্ছে রোজেনমান বিজারক। এই রোজেনমান বিজারক, এই বিজারণটা ঘটায় কন্ট্রোলভাবে, অর্থাৎ তোমার এটা জাস্ট একটা স্টেপই ঘটবে, একটা স্টেপে এই অ্যাসিড থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর সেকেন্ড স্টেপটা অর্থাৎ অ্যালকোহলটা আমরা পাবো না। সো আমি যদি অ্যালডিহাইড পাইতে চাই, তাহলে আমরা ইউজ করবো এই রোজেনমান বিজারক, আর যদি আমি অ্যালকোহল পাইতে চাই, তাহলে অ্যাসিডের সাথে আমরা ব্যবহার করবো হচ্ছে এই তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আচ্ছা, জাস্ট এইটুকু তোমরা তুলে রাখো, এবং এই কয়েকটা বিক্রিয়া দিয়েই আমরা অ্যাসিডের বাকি জাতকগুলোর বিক্রিয়াও শিখবো। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে এই অ্যাসিড এবং অ্যাসিডের জাতক সমূহের ধর্ম কিন্তু সবগুলোর একই রকম, অর্থাৎ অ্যাসিড যে বিক্রিয়াগুলো দিচ্ছে অ্যাসিডের জাতক সমূহ সেম বিক্রিয়া দিবে। এখানে অ্যাসিডও এই তিনটা বিক্রিয়া দিচ্ছে, অ্যাসিডের জাতক সমূহ এই তিনটা বিক্রিয়া একইভাবে দিবে, উৎপাদগুলো আমরা প্রায় একই রকমই পাবো। আচ্ছা, আসো আমরা দেখি।
দেখো অ্যাসিড হ্যালাইড হচ্ছে অ্যাসিডের সবচেয়ে শক্তিশালী একটা জাতক। আচ্ছা, অ্যাসিড হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিই, অ্যাসিডের মতোই সেম আমরা উৎপাদটা পাবো হচ্ছে RCOONA, অর্থাৎ এই অ্যাসিডের সোডিয়াম লবণ। যদি আমরা এই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের সাহায্যে যদি আমরা বিজারিত করি, তাহলে উৎপাদটা পাবো হচ্ছে আমরা RCH2OH, অর্থাৎ অ্যালকোহল। যদি আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এর সাথে বিজারিত করি, তাহলে আমরা উৎপাদটা পাবো হচ্ছে RCHO, অর্থাৎ অ্যাসিড যে বিক্রিয়াগুলো দেয়, অ্যাসিডের জাতকসমূহ ওই একইভাবেই বিক্রিয়া দেয়, একই বিক্রিয়া একইভাবেই দিবে। আচ্ছা, দেন আমরা এবার অ্যাসিড অ্যানহাইড্রেটের বিক্রিয়াগুলো দেখি। দেখো এবার অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিই, তোমার কোশ্চেন হচ্ছে তোমার কি পাবে। এই অ্যাসিডের দুইটা অংশ, একটা আসবে হচ্ছে মেইন অ্যাসিড ছিল হচ্ছে RCO এই পর্যন্ত, এবং একটা R'CO। সো সোডিয়ামটা এসে যুক্ত হবে মেইন অ্যাসিডের সাথে, এবং বাকি যে তোমার অন্য আরেকটা যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা এই অ্যানহাইড্রেটটা পেয়েছিলাম, সেই অংশের সাথে যুক্ত হবে OH। তাহলে আমরা উৎপাদটা পাবো এরকম। সো আমরা ওই মেইন অ্যাসিডের সোডিয়াম লবণ এবং তোমার আরও একটা যে অ্যাসিডটা নেওয়া হয়েছিল, সেই অ্যাসিডটা আমরা ব্যাক পাচ্ছি। একইভাবে যদি আমরা বিজারণ ঘটাই জার্মান হাইড্রোজেনের সাহায্যে, তাহলে উৎপাদগুলো পাবো হচ্ছে দুইটা আলাদা আলাদা অ্যালকোহল, R'CH2OH। তাহলে দেখো অ্যাসিডও যেভাবে বিক্রিয়া দিয়েছে, একইভাবে অ্যাসিড হ্যালাইড দিয়েছে এবং অ্যাসিড অ্যানহাইড্রেট দিয়েছে। আচ্ছা, থার্ডলি আমরা শিখবো হচ্ছে এস্টারের বিক্রিয়া। এস্টারের বিক্রিয়া আলাদা কিছুই না, সেম একই রকম। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় এস্টারটা আছে এখানে মেইন অ্যাসিডের যে অ্যালকাইল মৌলসমূহ আছে আর তোমার অ্যালকোহল যে অ্যালকোহলের সাথে আমরা বিক্রিয়া দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে R'। তাহলে এখানে আমরা উৎপাদটা পাবো হচ্ছে তোমার যে সোডিয়াম লবণটা হবে সেটা হচ্ছে এই অ্যালকাইল মূলকযুক্ত অ্যাসিডের হবে। তাহলে RCOONA প্লাস R'OH আমরা ব্যাক পাবো। আচ্ছা, এটাই। আচ্ছা, দেন আবার তোমার এই এস্টারের সাথে তোমার জার্মান হাইড্রোজেন বিক্রিয়া, অর্থাৎ এস্টারের বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে এই অ্যাসিড থেকে অ্যালকোহল আসবে হচ্ছে RCH2OH, এবং এই এস্টারের যে অ্যালকোহল অংশটা, সেখান থেকে আমরা সেই আগের অ্যালকোহলটাই ব্যাক পাবো, সেটা হচ্ছে R'OH। আচ্ছা, মূলত এই পর্যন্ত জাতক সময়ের মানে অ্যাসিডের সাথে অ্যাসিডের জাতক সময়ের বিক্রিয়া মিল ছিল, কারণ এই অ্যাসিডের সাথে এই তিনটা জাতক শক্তি এটার সমান, আর বাকিগুলো শক্তি উপরে। অ্যাসিড অ্যামাইডের শক্তি অ্যাসিডের চেয়ে কম হয়, এর বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি অ্যাসিডের মতো হবে না, একটু ডিফারেন্ট হবে। আমরা এবার অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়াগুলো শিখিয়ে আসো। আমরা তখন অ্যাসিডের জাতক, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট, এস্টারের বিক্রিয়া শিখলাম। এবার আমরা অ্যাসিডের আরেকটি জাতক অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া শিখবো। আচ্ছা, অ্যাসিড অ্যামাইডের সাথে যদি তুমি ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের যুক্ত প্রান্ত যদি ব্রোমিন সহ বিক্রিয়া দাও, তাহলে যে বিক্রিয়াটা করবে সেটা হচ্ছে যে অ্যাসিড অ্যামাইডের সিওটা বের হয়ে যাবে এবং NH2 থাকবে, অর্থাৎ অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন উৎপন্ন হবে আর কি। অর্থাৎ এই উৎপাদটা আমি পাবো হচ্ছে NH2। এখানে দেখো কার্বন সংখ্যা আগে যা ছিল তার চেয়ে একটা কার্বন কমে গেছে, অর্থাৎ এর হ্রাস করছে, এই তোমার টোটাল হাইড্রোকার্বনটা ক্ষুদ্র করা হয়েছে। ওই জন্য এই বিক্রিয়াটা বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনের শর্ত হচ্ছে এই অ্যাসিড অ্যামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিতে হবে, তাহলে উৎপাদটা আসবে হচ্ছে অ্যামিন, এবং সেটা NH2 এক কার্বন কম দেখে একে বলা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আচ্ছা, হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামিন পাইছি, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু এক কার্বন কম ছিল। এবার যদি আমি চাই যে আমি অ্যামিন নেব কিন্তু কার্বন সংখ্যা যা ছিল সেটাই রাখবো, কার্বন সংখ্যা কমাবো না, তাইলে তোমার বিক্রিয়ক হিসেবে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টিন এবং হাইড্রোক্লোরিক। অর্থাৎ এটা বিজারক হিসেবে কাজ করবে, যে জার্মান হাইড্রোজেন যোগান দিবে, সেই জার্মান হাইড্রোজেন এই অ্যামাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে RCH2NH2, অর্থাৎ যে কয় কার্বন ছিল অ্যামাইডে ঠিক সেই কয় কার্বনেরই অ্যামিনটা আমরা পাবো। আচ্ছা, যদি এই
অ্যাসিড অ্যামাইডকে আমরা পটাশিয়াম পেন্টঅক্সাইডের সাথে বিক্রিয়া দেবো। পটাশিয়াম পেন্টঅক্সাইড সম্পর্কে তোমরা জানো, পটাশিয়াম পেন্টঅক্সাইড নিরোধক। এই পটাশিয়াম পেন্টঅক্সাইড যে কোনো যার সাথে বিক্রিয়া করুক সেখান থেকে পানি অপসারিত করবে। সেখান থেকে যদি পানি অপসারিত হয় এই দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন বের হয়ে যাবে, তাহলে যে উৎপাদটা পাবো সেটা আমরা হচ্ছে RCN অর্থাৎ অ্যালকাইল সায়ানাইড। এবং অ্যালকাইল সায়ানাইড এবং তার সাথে যে আসবে সেটা হচ্ছে পানি। আচ্ছা, এবার যদি এই অ্যাসিড অ্যামাইডকে HONO অর্থাৎ নাইট্রাস অ্যাসিড, দেখো এটা মানে কিন্তু হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, তাহলে এখান থেকে যে উৎপাদটা আসে সেটা হচ্ছে RCOH অর্থাৎ অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ব্যাক হয়ে চলে আসে। আচ্ছা, যদি আমরা এই অ্যাসিড অ্যামাইডকে সোডিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া দেই, তাহলে ওই যে অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে সেম বিক্রিয়া আমরা সোডিয়াম অ্যালকানয়েড পাবো, RCOONA। আচ্ছা, এই পর্যন্ত ছিল তোমাদের অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া। এবং অ্যাসিড অ্যামাইড থেকে আরেকটি উৎপাদ পাই, সেটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। সেই অ্যালকাইল সায়ানাইডের কয়েকটা বিক্রিয়া আমরা শিখে আজকে এই চ্যাপ্টার শেষ করবো। আচ্ছা আসো, এবার আসো আমরা অ্যালকাইল সায়ানাইডের কয়েকটা বিক্রিয়া শিখি। অ্যালকাইল সায়ানাইড যদিও এই টপিকের সংশ্লিষ্ট না, কিন্তু দেখো অ্যামাইড থেকে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হয় এবং সেই অ্যালকাইল সায়ানাইড থেকে অনেক রূপান্তর আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, আর সেগুলো আমরা শিখি। আচ্ছা, অ্যালকাইল সায়ানাইডে যদি তুমি জারণ করো, অর্থাৎ তুমি জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও এবং সেই জারণের তোমার জারকটা হতে হবে H2O2, তাইলে এই জারণের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে আবার আমরা অ্যাসিড অ্যামাইডটা ব্যাক পাবো। অর্থাৎ অ্যাসিড অ্যামাইডকে বিজারিত করে আমি পাইছিলাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, আবার অ্যালকাইল সায়ানাইডকে যদি আমি জারিত করি তাহলে আবার আমরা অ্যাসিড অ্যামাইডটা ব্যাক পাবো। আবার অ্যালকাইল সায়ানাইডের সাথে যদি অম্লীয় পরিবেশে পানির বিক্রিয়া দেওয়া হয়, তাহলে যে উৎপাদটা আমরা পাই সেটা হচ্ছে RCOOH অর্থাৎ অম্লীয় পরিবেশে অ্যালকাইল সায়ানাইডের সাথে পানি বিক্রিয়া করে আবার সেই জৈব অ্যাসিডটা, পূর্বে যে জৈব অ্যাসিড ছিল সেই জৈব অ্যাসিডটা ব্যাক পাওয়া যায় আর কি। আচ্ছা, যদি আবার এই অ্যালকাইল সায়ানাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের বিক্রিয়া, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করে বিজারণ করো, তাহলে যে উৎপাদটা আমরা পাই সেটা হচ্ছে RCH2NH2 অর্থাৎ যে কয় কার্বনের অ্যালকাইল সায়ানাইড ছিল ঠিক সেই সমান সংখ্যক কার্বনের অ্যামিনটা পাওয়া যায়। আবার যদি এই অ্যালকাইল সায়ানাইডের সাথে তোমার নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন করো, আমরা জানি যে হাইড্রোজেন সংযোজনের শর্ত হচ্ছে নিকেল থাকতে হবে, এই নিকেলটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তখন তাহলে হাইড্রোজেন সংযোজিত হয়ে যে উৎপাদটা আমরা পাই সেটা হচ্ছে জাস্ট এটা একটা করে হাইড্রোজেন সংযোজিত হবে প্রত্যেক এক কার্বনের সাথে এবং নাইট্রোজেনের সাথে, আর সি হাইড্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন। এই যৌগটাতে আমরা পাইলাম, দেখো এখানে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে আরেকটা পাই বন্ধন এখনো অবশিষ্ট আছে, তাহলে এই উৎপাদটাকে বলা হচ্ছে ইমিন। সো দেখো, তোমাকে যদি বলা হয় যে জৈব অ্যাসিড থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করে দেখাও, তুমি জৈব অ্যাসিড থেকে অ্যামাইড এবং আরেকটা ধাপ করে সায়ানাইড পাও। আবার যদি বলা হয় সায়ানাইড থেকে জৈব অ্যাসিড দেখাও, তাহলে কি এক ধাপে তুমি জৈব অ্যাসিডে যাইতে পারতেছো। সো এই যে এই বিক্রিয়াটা, এই ছকে সবগুলো বিক্রিয়া কাজে লাগায় তুমি যে কোনো রূপান্তরই সহজে করতে পারবা জৈব যৌগের। আচ্ছা, এবার আমরা জৈব অ্যাসিডের আরও কিছু স্পেশাল বিক্রিয়া শিখবো, সেটা হচ্ছে জৈব অ্যাসিডের রূপান্তরে। সাপোজ তোমাকে বলা হলো ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ এক কার্বন বাড়াইয়া তুমি অ্যাসিড তৈরি করো, আরও এই পদ্ধতিকে বলা আরও পদ্ধতি। আচ্ছা দেখো, ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড আমরা কীভাবে তৈরি করবো। ফার্স্টলি ইথানোয়িক অ্যাসিডকে তুমি যদি PCl3 সাথে বিক্রিয়া দাও, তাহলে উৎপাদটা কী হয়, CH3COCl অর্থাৎ ইথানল ক্লোরাইড। আচ্ছা, ইথানল ক্লোরাইড আমরা জানি যে ইথানল ক্লোরাইড যদি তুমি জার্মান হাইড্রোজেনের সাথে জারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের সাহায্যে, তাহলে উৎপাদটা আসবে হচ্ছে CH3CH2OH অর্থাৎ অ্যালকোহল। তাহলে ছিল হচ্ছে আমার 2 কার্বনের অ্যাসিড, পাইছি আমি 2 কার্বনের অ্যালকোহল। এই 2 কার্বনের অ্যালকোহল থেকে এখন আমি তৈরি করবো হচ্ছে 3 কার্বনের অ্যাসিড। আচ্ছা দেখো, তো এই অ্যালকোহলের সাথে যদি আমি আবার PCl3 বা PCl5 যে কোনো একটা বিক্রিয়া দিই, তাহলে উৎপাদটা কি পাই, CH3CH2Cl অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড। এই অ্যালকাইল ক্লোরাইডের সাথে যদি আমি আবার পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিই, তোমরা জানো, তাহলে এই পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া অ্যালকাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে CH3CH2CN অর্থাৎ ছিল হচ্ছে 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, এবার পাবো হচ্ছে আমি 3 কার্বন যুক্ত সায়ানাইড, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইথাইল সায়ানাইড। এই ইথাইল সায়ানাইড তুমি জানো যে ইথাইল সায়ানাইড থেকে যে এইখানে আমরা শিখছিলাম হচ্ছে, দেখো যে কোনো
অ্যালকাইল সায়ানাইডের সাথে অম্লীয় পরিবেশে পানির বিক্রিয়া উৎপন্ন হচ্ছে অ্যাসিড, যৌগ অ্যাসিড। তাহলে এখানে সেম একইভাবে এই 3 কার্বনের সায়ানাইডের সাথে যদি আমি অম্লীয় পরিবেশে পানির বিক্রিয়া দেই, তাহলে উৎপাদটা আসবে হচ্ছে CH3 CH2, অর্থাৎ ছিল হচ্ছে 2 কার্বনের অ্যাসিড, এবার দেখো আমরা পাইছি হচ্ছে 3 কার্বনের অ্যাসিড। এবার দেখো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ 1 কার্বন কমায় দিছি আমরা, এই পদ্ধতিকে বলা হয় অবরোহ পদ্ধতি। আচ্ছা, প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH, এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দেওয়া হয় তাহলে আমরা জানি উৎপাদ হবে 3 কার্বনের অ্যামাইড CH3 CH2 CONH2। আচ্ছা, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে 1টা কার্বন কমাতে, আর অ্যামাইড থাকলে ওই অ্যামাইড থেকে খুব সহজে আমরা 1 কার্বন কমায় দিয়ে অ্যামিনে আনতে পারি। সেটা কোন পদ্ধতি ছিল? ওই যে ওখানে তোমরা দেখতে পাচ্ছ পদ্ধতি ছিল হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিক্লারেশন। তাইলে তার জন্য আমাদের দরকার হবে হচ্ছে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যে উৎপাদটা পাবো সেটা হচ্ছে CH3 CH2 NH2। খেয়াল করো আগে ছিল 3টা কার্বন, এবার কার্বন কি হয়ে গেছে 2টা কার্বন, অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে 1টা কার্বন কমানো, সেই উদ্দেশ্যটা মানে আংশিক সফল হয়েছে। এবার আসো পরের স্টেপটা দেখি আমরা। আচ্ছা, এই অ্যামিনের সাথে এটা কি 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন থেকে তোমরা জানো যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিড HNO2 এর বিক্রিয়া দেওয়া হয় তাহলে যে উৎপাদ পাওয়া যায় সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল CH3 CH2OH। আচ্ছা, এই 1 ডিগ্রি অ্যালকোহলকে জাস্ট জারণ ঘটালেই আমরা পাবো হচ্ছে অ্যাসিড, 2 কার্বনের অ্যাসিড CH3 COOH। তাহলে দেখো খুব সহজেই আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাচ্ছি। জৈব যৌগের পলিমারকরণ সম্পর্কে তোমাদের এর আগে একটা অংশ আলোচনা করা হয়েছিল। মূলত পলিমারকরণ 2 প্রকার, একটা হচ্ছে সংযোজন বা জুট পলিমারকরণ, আর একটা ঘনীভবন পলিমারকরণ। আচ্ছা, সংযোজন বা জুট পলিমারকরণ হচ্ছে 2টা আলাদা আলাদা যৌগ যা সংযুক্ত হবে, কিছু বের হয়ে যাবে না। আর ঘনীভবন পলিমারকরণের মূল কথা হচ্ছে যে ঘনীভবন পলিমারকরণে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বের হয়ে যাবে। এখানে ক্ষুদ্র অণু হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই পানি বের হয় H2O। আসো আমরা এই যে ইউরিয়া, ফর্মালডিহাইড, রেজিন, মেলামাইন, মেলাডোর, ব্যাকেলাইট, হেক্সামিন বা ইউরোট্রোপিন, এই কয়েকটা পলিমার দেখি। মোটামুটি এই কয়েকটা ইম্পর্টেন্ট, এর বাইরে থেকে খুব একটা আসে না। আচ্ছা, ইউরিয়া, ফর্মালডিহাইড, রেজিন, এই নাম থেকে তোমরা বুঝতে পারতেছো যে এখানে মনোমার হিসেবে ব্যবহার করা হয় ইউরিয়া এবং ফর্মালডিহাইড। আগে বলেছিলাম যে ঘনীভবন পলিমারকরণে ক্ষুদ্র অণু বের হয়েছে। এখানে ক্ষুদ্র অণু হিসেবে যেটা বের হবে সেটা হচ্ছে একটা H2O অণু। H2O অণু অক্সিজেন আসবে হচ্ছে যে এই অক্সিজেনটা, এবং এই যে অ্যামোনিয়ার যে 2 পাশে 2টা NH2 মূলক আছে, এই 2 NH2 মূলক থেকে এই NH2 থেকে একটা হাইড্রোজেন যাবে, এই NH2 থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে কীরকম হয় তোমার উৎপাদটা দেখো। এটাই হচ্ছে ইউরিয়া, ফর্মালডিহাইড, রেজিন, এবং তার সাথে পার্শ্ব উৎপাদ হিসেবে N সংখ্যক পানি উৎপন্ন হবে। মেলামাইন এক প্রকার পলিমার। এই মেলামাইন পলিমারের মনোমারটা হচ্ছে 3 অণু ইউরিয়া, অর্থাৎ 3 অণু ইউরিয়া পরস্পর যুক্ত হয়ে একটা মেলামাইন অণু তৈরি করে আছে। দেখো এই 3 অণু ইউরিয়া মিলে একটা বেনজিন বলয়ের মধ্যে তৈরি করবে। সেই বেনজিন বলয় তৈরি করাটা শিখি আগে। এখানেও দেখো এটা এক প্রকার ঘনীভবন পলিমার। সো এখান থেকে ঘনীভবন পলিমার মানে কি, ক্ষুদ্র যে কোনো একটা অণু বের হয়ে যাবে। ক্ষুদ্র অণু হিসেবে এখানেও আগের মতোই সেম এখন পানি বের হবে। আচ্ছা, 3টা থেকে 3 অণু পানি বের হবে। আচ্ছা, কীরকমভাবে দেখো, এই যে এই দুইটা হাইড্রোজেন এবং এই অক্সিজেন, এই 2টা হাইড্রোজেন এবং এই অক্সিজেন, এই 2টা হাইড্রোজেন এবং এই অক্সিজেন মিলে 3 অণু পানি বের হয়ে যাবে এবং একটা মেলামাইন অণু তৈরি হবে। সেটা কীরকম, এটা হচ্ছে একটা মেলামাইন অণু। আচ্ছা, এবার মেলামাইন থেকে আমরা মেলাডুর উৎপন্ন করা শিখবো। আচ্ছা, কীরকম, জাস্ট কিছুই না,
মেলামাইন থেকে মেলাডুর উৎপন্ন করার জন্য জাস্ট মেলামাইনের সাথে এক অণু ফর্মালডিহাইডের বিক্রিয়া দিতে হবে। দেখো বিক্রিয়া দিলে কীরকম হয় বিষয়টা। এইটাই হচ্ছে এই যে মেলামাইনের সাথে একটা মিথানল বা ফর্মালডিহাইডের বিক্রিয়া দিলেই এক অণু মেলাডুর উৎপন্ন হয়। এটাই মেনলি মেলাডুর। এই যে এই চিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছে একটা হাত ফাঁকা আছে, এর সাথে আরও অসংখ্য অণু, মানে এটা একটা মনোমার মেলাডুরের আর অসংখ্য অণুর সাথে যুক্ত হবে। এবার আমরা যে পলিমারকরণটা শিখবো সেটা হচ্ছে টেরিলিনের। টেরিলিন বা ডেক্রন তৈরির জন্য কাঁচামাল অর্থাৎ যে মনোমারগুলো লাগবে সেটা হচ্ছে একটা টেরিথ্যালিক অ্যাসিড এবং একটা ইথিলিন গ্লাইকল। দেখো টেরিথ্যালিক অ্যাসিডটা হচ্ছে বেনজিন 1,4-ডাইউইক অ্যাসিড, আর ইথিলিন গ্লাইকল তোমরা আগে থেকে চেনো। আচ্ছা, আগে ফার্স্টে আমরা এই টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল তৈরি করা শিখি। আচ্ছা, টেরিথ্যালিক অ্যাসিড তৈরি করার জন্য দেখো খুব সহজেই তোমরা বেনজিন থেকে প্যারাজাইলিন তৈরি করতে পারবা। আর প্যারাজাইলিনের সাথে দেখো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে তুমি জারণ করো, তাইলেই বেনজিন 1,4-ডাইউইক অ্যাসিড অথবা টেরিথ্যালিক অ্যাসিড তৈরি করা যায়। আর ইথিলিন গ্লাইকল তৈরি করার জন্য কি তোমরা এই যে ইথিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলেই ইথিলিন গ্লাইকল তৈরি হয়, যেটা কি বেয়ার পরীক্ষা নামে তোমরা জানো। আচ্ছা দেখো তাহলে এখান থেকে উৎপাদটা কীরকম আসবে। এখানে খেয়াল করো এই বেনজিন 1,4-ডাইউইক অ্যাসিড একটা অ্যাসিড, আর এটা কিন্তু একটা অ্যালকোহল। অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া তোমরা এর আগের টপিকে কিন্তু আমি তোদের পড়াইছি। অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া তৈরি হয় এস্টার। এস্টার তৈরি হওয়ার সময় কী হবে, অ্যাসিডের OH মূলক এবং অ্যালকোহলের এই যে হাইড্রোজেন, এই দুইটা পানি হিসেবে বের হয়ে যায় এবং তারা পরস্পরে যুক্ত হয়। সেম বিক্রিয়া এখানেও ঘটবে। এই যে উৎপাদটা পাইলাম আমরা, এই উৎপাদটার নামই হচ্ছে টেরিলিন বা ডেক্রন। এর আরও কিছু নাম আছে, দেখো আমরা নামগুলো হচ্ছে পলি ইথিলিন টেরিথ্যালেট, অর্থাৎ এস্টারের নামকরণের সাথে মিল রেখে নামকরণটা করা হয়েছে। আর আরও একটা নামে তোমরা অনেকেই যৌগটাকে চেনো, সেটা হচ্ছে পলি এস্টার। তাহলে টেরিলিন বলুক, ডেক্রন বলুক, পলি ইথিলিন টেরিথ্যালেট বলুক, পলি এস্টার বলুক, ঘাবড়ানোর কিছু নেই, সবগুলো একই যৌগই। ব্যাকেলাইট প্লাস্টিক গ্রহণ করার জন্য প্রয়োজনীয় মনোমারগুলো হচ্ছে একটা 3N সংখ্যক ফেনল এবং 2N সংখ্যক ফর্মালডিহাইড। আচ্ছা, 3N 2N বলতে তোমার এটা অনুপাত বোঝাচ্ছে, যদি 3টা ফেনল নিলে 2টা লাগবে ফর্মালডিহাইড, এটা। আচ্ছা দেখো এইটাও একটা ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া মানে কি, এখান থেকে এখনো ক্ষুদ্র একটা অণু অপসারিত হবে এবং সেম আগের বিক্রিয়াগুলোর মতোই ক্ষুদ্র অণুটা হচ্ছে পানি। পানি হচ্ছে ফেনলের অণু থেকে 2টা হাইড্রোজেন নেবে এবং ফর্মালডিহাইডের অণু থেকে একটা অক্সিজেন মিলে একটা এখনো পানি অপসারিত হবে। আচ্ছা দেখো তাহলে কীরকম হয়। তিনটা ফেনল অণু থেকে মেইনলি 4টা, পানির জন্য 4টা হাইড্রোজেন দরকার, 4টা হাইড্রোজেন নিছে এবং বাকি 2টা থেকে 2টা অক্সিজেন নিয়ে 2 অণু পানি তৈরি করছে। এটাই তোমার ব্যাকেলাইট প্লাস্টিক। আচ্ছা দেন এরপরে আমরা শিখবো হচ্ছে ইডোটোপিন বা হেক্সামিন তৈরি করা। এই পলিমারটা তৈরি করার জন্য প্রয়োজনীয় মনোমারগুলো হচ্ছে 6N সংখ্যক, বা মেইনলি যদি একটা মনোমার আমরা তৈরি করি 6টি ফর্মালডিহাইড অণু এবং তার সাথে 4টি অ্যামোনিয়া অণু। আচ্ছা এটা বিক্রিয়া করে তৈরি করবে কি ইডোটোপিন বা হেক্সামিন। ইডোটোপিন অণুটা কীরকম হয় আমরা দেখা দিচ্ছি, দেখো। আচ্ছা টোটাল আমরা অ্যামোনিয়া অণু নিয়েছিলাম
4টা, আর ফর্মালডিহাইড অণু নিয়েছিলাম 6টা। এই 6টা ফর্মালডিহাইড অণু এবং 4টা অ্যামোনিয়া অণু থেকে তোমার 6টা অক্সিজেন যেতে আছে, তাহলে 6 অণু পানি বের হয়ে যাবে। 6 অণু পানি বের হয়ে গেল, তাহলে দেখো কার্বনের হাত ফাঁকা আছে এখন কয়টা করে, 2টা করে হাত ফাঁকা আছে এখন কার্বনের। এই যে কার্বনের 2টা হাত ফিল আপ হয়েছে, বাকি 2টা হাত এখনো ফাঁকা আছে। এবং নাইট্রোজেনের 2টা হাত পূরণ হয়েছে এবং 1 হাত ফাঁকা আছে। তাহলে বাকি হাতগুলো আমরা ফিল আপ করবো, কীভাবে ফিল আপ করি দেখো। এবং কার্বনের বাকি 2 হাত হাইড্রোজেন CH2 মিথিলিন মূলক দিয়ে পূরণ হবে। আচ্ছা, এটা হচ্ছে হেক্সামিথিলিন। দেখো মিথিলিন মূলক কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হেক্সামিথিলিন অ্যামিন মূলক কয়টা ছিল, 4টা ছিল। তাহলে হেক্সামিথিলিন টেট্রা অ্যামিন, একে বলা হয় হেক্সামিথিলিন টেট্রা অ্যামিন। অথবা ইউরোট্রোপিন অথবা হেক্সামিন, এবং এর ব্যবহারটা হচ্ছে এটাকে মূত্রের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আবার দেখো এই ইউরোট্রোপিনকে যদি অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করা হয়, তাইলে এখান থেকে আমরা নতুন আরেকটা যৌগ পাই। সেই যৌগটা হচ্ছে এর নাম RDX। RDX এর ফুল ফর্মটা হচ্ছে, 2 রকম ফুল ফর্ম হতে পারে। একটা হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সক্লুসিভ অথবা র্যাপিড ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ। এবার আমরা যে পলিমারকরণ শিখবো সেটা হচ্ছে নাইলন X:Y। নাইলন X:Y তৈরি করার জন্য যে মনোমারগুলো লাগে সেগুলো হচ্ছে ডাইঅ্যামিন এবং ডাইওয়িক অ্যাসিড। ডাইঅ্যামিন এবং ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, এবং এই দেখো এখানে X:Y বলতে একটা কথা আছে। এখানে X কি আর Y কি? Xটা হচ্ছে এই ডাইঅ্যামিনে কার্বন সংখ্যা, আর Y হচ্ছে এই ডাইওয়িক অ্যাসিডের কার্বন সংখ্যা। আচ্ছা, আমরা বিক্রিয়াটা দেখি, আসো কীরকম। আচ্ছা, এখানে দেখো এই ডাইঅ্যামিন, এই যে একটা অ্যামিন একটা অ্যামিন, একটা যৌগে 2টা অ্যামিন আছে 2 প্রান্তে, সো এটা ডাইঅ্যামিন। এই ডাইঅ্যামিনে কার্বন সংখ্যা হচ্ছে X সংখ্যক। এই যে X সংখ্যক মিথিলিন মূলক আছে, সো X সংখ্যক কার্বন সংখ্যা। আর এই ডাইওয়িক অ্যাসিডে মিথিলিন মূলকের সংখ্যা Y-2, আর 2টা কার্বক্সিলিক মূলক আছে, সো এখানে মোট কার্বন সংখ্যা হচ্ছে Y সংখ্যক। এই যে তাইলে এই যে ডাইঅ্যামিনে X সংখ্যক কার্বন এবং ডাইওয়িক অ্যাসিডে Y সংখ্যক কার্বন। সো এই এখান থেকে যে আমাদের নাইলনটা উৎপন্ন হবে সেই নাইলনকে বলা হবে নাইলন X:Y। কীরকম সেটা দেখো। সেম এখানে আগের মতোই পানি অপসারিত হবে। পানি অপসারিত হইতে গেলে এই অ্যামোনিয়া থেকে, এই অ্যামিন থেকে একটা হাইড্রোজেন নেবে, এই অ্যামিন থেকে একটা হাইড্রোজেন নেবে, এবং এখান থেকে OH নেবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে? পানি উৎপন্ন হচ্ছে। এইটাকে বলা হয় নাইলন X:Y। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে CONH এর সাথে আরও কিছু অ্যাড আছে। এই CONH এর সাথে কি কিছু মিল পাচ্ছ? CONH2 মূলকটার নাম কি? অ্যামাইড। সো এই যৌগটাকে পলি অ্যামাইডও বলা হয়।
এটা হচ্ছে পলিঅ্যামাইড। আচ্ছা, তোমাদের বোর্ড এক্সামে নর্মালি x:y দিয়ে আসে না, বোর্ড এক্সামে আসে হচ্ছে 6:6, অ্যাডমিশনে x:y দিয়ে আসে। আচ্ছা, আমরা নাইলন 6:6 ওইটা শিখে এবার আসো। দেখো, যেহেতু বলছে নাইলন 6:6, তাহলে এই ডাই অ্যামিনে কার্বন সংখ্যা কয়টা হবে? 6টা হবে। সো ডাই অ্যামিনে এক সংখ্যক না, তখন কার্বন সংখ্যা হবে 6। এবং এখানে দেখো ডাই ওয়িক অ্যাসিডে মিথিলিন মূলকের সংখ্যা হবে 4টা এবং 2টা কার্বক্সিল মূলকের জন্য মোট 6টা কার্বন, তাহলে নাইলন 6:6। তাহলে উৎপাদটা কি হবে এখানে? এই যে দেখো এখানে ডায়ামিনে 6টা কার্বন, ডাইওয়িক অ্যাসিডে 6টা কার্বন, তাহলে এই উৎপাদটার নাম হবে হচ্ছে নাইলন 6:6। এবং দেখো এখানে আরও একটা নামকরণ করা যায়, সেটা হচ্ছে এই যে এই মনোমারটা দেখতেছো 6 কার্বন বিশিষ্ট ডাইওয়িক অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট ডাইওয়িক অ্যাসিডকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এবং এখানে দেখো এই যে ডাইঅ্যামিনটা 6টা মিথিলিন মূলক আছে, সো এই পুরো যৌগটাকে তখন বলা হয় পলিহেক্সা মিথিলিন অ্যাডিপামাইড, যেহেতু পলিঅ্যামাইড পলিহেক্সা মিথিলিন অ্যাডিপামাইড। এতক্ষণ আমরা নাইলন x:y এবং নাইলন 6:6 শিখলাম। এবার শিখবো নাইলন 6। এবার কিন্তু নাইলন 6:6 না, অনলি নাইলন 6। নাইলন 6 তৈরি করার জন্য প্রথমে যে যৌগটার দরকার সেটা হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম। ক্যাপ্রোল্যাকটামে খেয়াল করো এই যে সিওর সাথে NH, এটা একটা সাইক্লিক যৌগ, সিওর সাথে NHটা যুক্ত থাকে এবং এই যে এই 5টা কর্নার বলতে বোঝাচ্ছে তোমার কি 5টা মিথিলিন মূলক আছে এর সাথে। তাহলে এটা যদি তোমার নাইট্রোজেনের উপস্থিতিতে তাপ দেওয়া হয়, তাহলে এটা ভেঙে তৈরি করবে হচ্ছে সিও মূলক। এজ এ সিওর এই হারটা ভেঙে যাবে, এটা এই পাশে ফাঁকা হবে, তার সাথে 5টা মিথিলিন মূলক যুক্ত আছে CH2 5 এবং এই প্রান্তে শেষ প্রান্তে হবে NH, এই যে N সংখ্যক। খেয়াল করো এখানে এই যে এই NH এর পরে হাত ফাঁকা বলতে অন্য আরেকটা এরকম মনোমার এসে ঠিক এই যে এই সিও প্রান্তটাই NH এ যুক্ত হবে। তার মানে কি এখানেও কিন্তু পলিঅ্যামাইড বিষয়টা আসতেছে, আর পলিঅ্যামাইড যেগুলোকে বলা হয় নাইলন। এবং এখানে যেহেতু জাস্ট 6টা কার্বনই আছে এখানে, সো এখানে বলা হয় একে নাইলন 6। পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তোমাদের জৈব যৌগের লেকচার শেষ হয়ে গেল। তোমাদের মনে হতে পারে যে বায়ো অণু, সময়ের রসায়ন বা এরকম কিছু টপিক আমরা বাদ দিয়েছি। আসলে এই টপিকগুলো আমাদের পড়ানোর মতো না, ওইগুলো তোমরা বায়োলজি যে চ্যাপ্টার আছে, জৈব রসায়নের চ্যাপ্টার থেকে ভালোভাবে পড়ে নিও, বই থেকে একটু পড়ে নিও, এগুলো আসে মোটামুটি পরীক্ষায়। আর তাছাড়াও ডিডিটি, ডেটল, প্যারাসিটামল, অ্যাসপিরিন এগুলো বই থেকে ভালোভাবে পড়ে নিও। আর মেইনলি কোভিডের বইটা ভালোভাবে A to Z ফলো করার চেষ্টা করো, তার সাথে প্র্যাকটিসের জন্য পুরাতন হাজারি পড়লেই মোটামুটি জৈব রসায়নের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে।